আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দ্য ফিজিক্স গাই এর পক্ষ থেকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফিজিক্স ফার্স্ট পেপারের ক্লাস সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু অনেকই পরিচিত একটা টপিক বা চ্যাপ্টার। আ আপনারা যারা ইন্টারমিডিয়েট সিলেবাসে বেসিক্যালি আছেন তাদের সবার জন্য চ্যাপ্টার 2 বা ভেক্টর, এটা খুবই ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার এবং খুবই বেসিক একটা চ্যাপ্টার। তো এই বেসিক এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারটার একদম প্রথম ক্লাস নাম্বার 1 আজকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আগামী দিনগুলোতে যতগুলো ক্লাস প্রয়োজন হয় আসলে এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য, কমপ্লিট করে ফেলার। আশা করি আপনারা সবাই ততদিন আমাদের সাথে ধৈর্য সহকারে থাকবেন। আপনাদের একাডেমিক টু অ্যাডমিশন এর যে জার্নিটা আছে, পুরো জার্নিটাকে আমি আসলে স্মুথ করার জন্যই আমাদের এই ক্লাসের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে এসেছি। এইচএসসি সিলেবাসের অবশ্যই। এবং একাডেমিক ক্লাসগুলোতে যেটা হয়, প্রত্যেকটা জিনিস অনেক খুঁটিনাটি করে আমরা অনেক সময় না পড়ার কারণে অনেক জায়গায় আমরা নম্বর কম পাই। এটা হতে পারে স্কুলের বা কলেজের টেস্ট পরীক্ষায় অথবা ক্লাস টেস্ট বা কুইজে, কিংবা এইচএসসিতেও অনেক সময় হয় আর অ্যাডমিশন টেস্টে তো হয়ই। তো আমরা অনেক ডিটেইলে আসলে এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, যতটুকু ডিটেইলস আমাদের পক্ষে নেওয়া সম্ভব। আর ক্লাসের জন্য আমরা যে রেফারেন্স বইটা ইউজ করব, যেটা আমি সাধারণত অ্যাজ ইউজুয়াল ইউজ করি সেটাই করব। সেই রেফারেন্স বইটা আপনাদের অনেকের জন্য পরিচিত, অনেকের জন্য হয়তোবা নতুন হতে পারে। তো বইটা লিখেছেন সেলু স্যার, এবং সেলু স্যারের এই বইটা পাবলিশ করে বা প্রকাশ করে হচ্ছে লেকচার পাবলিকেশন। আপনারা অনেকে অন্যান্য বই ফলো করতে পারেন, কিন্তু ওই যে যেটা একটু আগে বললাম, আপনাদের একাডেমিক টু অ্যাডমিশনের জার্নিটা যদি স্মুথ রাখতে চান, তাহলে এই বইটার সাথে আপনারা যদি নিজেদেরকে অভ্যস্ত করতে পারেন, সেটা আপনাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে ইনশাল্লাহ, আশা করি। কেন আমি সেটা বলছি, সেটা আপনারা আস্তে আস্তে আমাদের সামনের ক্লাসগুলোতে বা ক্লাসের কন্টেন্টের মধ্যে গেলে বুঝতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আর কথা না বাড়াই, বাট আমি রিকোয়েস্ট করব যে অন্যান্য বই আপনাদের থাকলেও পাশাপাশি এই সেলু স্যারের লেকচার পাবলিকেশনের বইটা একটু কিনুন, কিনে একটু পড়ে দেখুন এবং আমাদের ক্লাসগুলো ফলো করে দেখুন। যদি আপনারা বইটা এখনই কিনতে না চান, আপাতত আমাদের ক্লাসগুলো ফলো করুন এবং পরবর্তীতে যদি আপনাদের মনে হয় বইটা প্রয়োজনীয়, আসলেই আমি আপনাদেরকে সত্যি কথা বলছি, তখন আপনারা বইটা কিনতে পারেন। বাট আমি সাজেস্ট করব কিনলে খুবই ভালো হবে। আচ্ছা। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা ভেক্টরের ক্লাস শুরু করছি আজকে। কিন্তু ভেক্টর সম্পর্কে আলোচনার আগে আমরা আসলে রাশি নিয়ে আজকে কথাবার্তা বলব। রাশি, আমরা ফিজিক্সে যেহেতু রাশি নিয়ে কথা বলছি, দ্যাট মিনস অবশ্যই এটা ভৌত রাশি হবে। ঠিক আছে? তো রাশি বলতেই আমরা ফিজিক্সে বুঝবো ভৌত রাশি। এবং ইংরেজি টার্মিনোলজিতে যদি আমরা বলি, তো ভৌত রাশি মানেই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা পিকিউ। সংক্ষেপে বলতে গেলে, যদি কেউ মনে রাখতে চান সংক্ষেপে সহজে, তাহলে আপনারা এটাকে বলতে পারেন ফিজিক্যাল কোয়ান্টিটি বা পিকিউ। ঠিক আছে? আমি চেষ্টা করব বাংলা এবং ইংরেজি দুটো টার্মিনোলজি আমাদের ক্লাসগুলোতে রাখার জন্য, কারণ যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছেন এবং ইংলিশ ভার্সন এনসিটিভি তে আছেন, ইংলিশ ভার্সন, তারা সবাই উভয় পক্ষই যেন আমার ক্লাসগুলো ফলো করে উপকৃত হতে পারে। আচ্ছা। তো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা কাদেরকে বলি? এটা কিন্তু আমাদের বইয়ে খুবই প্রচলিত একটা সংজ্ঞা আছে, এটা আপনারা সবাই জানেন। যা পরিমাপযোগ্য, এই সমস্ত দুনিয়াতে বা ভৌত জগতে যা পরিমাপযোগ্য বা মেজারেবল, ইংরেজিতে বলবো আমরা শব্দটা মেজারেবল। যাই পরিমাপযোগ্য বা মেজারেবল, তাদেরকে আমরা বলবো আসলে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। এখন মেজারেবল মানে কি এটা আপনারা সবাই বুঝতে পারেন, পরিমাপযোগ্য মানে কি আপনারা সবাই বুঝতে পারেন। এটা নিয়ে আসলে আর মানে খুব বেশি যে কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাট তাও, যেমন একটা যদি আমরা উদাহরণ এভাবে চিন্তা করতে পারি, যে মনে করেন আমার কাছে একটা এরকম প্ল্যাটফর্ম বা টেবিল আছে। এই প্ল্যাটফর্মের উপরে আমি ধরেন একটা বক্স রেখে দিলাম। ঠিক আছে? একটু আনইভেন হয়েছে বক্সটা, ধরেন একটা বক্স রেখে দিলাম। তো কেউ যদি জিজ্ঞেস করে এই বক্সটাকে আসলে, মানে বক্সটা কত ভারী, এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই, তখন আমাকে এটাকে পরিমাপের আন্ডারে নিয়ে আসতে হবে, মেজার করতে হবে, তার ভর মাপতে হবে, ভর বা মাস। তো মনে করেন আমি এটার ভর মেপে বললাম 1 কেজি। তো 1 কেজি যখন বলতে আপনার কাছে মনে হবে যে আচ্ছা খুব হালকা, মানে মোটামুটি হালকা একটা বক্স আছে, এটাকে খুব সহজেই আমরা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো।
কিন্তু অন্য কেউ যদি এসে মনে করেন এই বক্সের মধ্যে আরো অনেক জিনিসপত্র ভরলো বা প্রচন্ড ডেন্স একটা ম্যাটেরিয়াল রাখলো এবং রাখার পর সেই বক্সের পরিবর্তিত ভর ধরেন M1 বললাম, এই M1 হয়ে গেল 100 কেজি, 100 কিলোগ্রাম, তখন কিন্তু আমরা আসলে এটাকে আর খুব একটা হালকা বক্স বলতে পারছি না। আমি এটাকে বলবো যথেষ্ট ভারী বক্স। আমি নিজে একা হয়তো বা এটাকে আসলে খুব বেশি দূরে সরিয়ে রাখতে পারবো না, আমার কোনো মেশিন বা যন্ত্রের সাহায্য নিতে হবে হয়তোবা। তো এই যে এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ডিসিশন নেয়ার ব্যাপারটা আসতেছে, সেক্ষেত্রে কিন্তু পরিমাপটা অনেক বড় একটা রোল প্লে করতেছে আমাদের। আবার শুধুমাত্র যে ধরেন শুধু ভরের কথাই বলবো তা না, এই বক্সটা আসলে যে আমি যে নিয়ে সরায় রাখতে চাই এক জায়গা থেকে আরেক জায়গায়, আমি আদৌ আমার দু হাত দিয়ে এই বক্সটাকে ধরতে পারবো কিনা, বা মানে অ্যাকোমোডেট করতে পারবো কিনা, সেটাও কিন্তু আসলে নির্ভর করছে তার পরিমাপের উপর, তার সাইড গুলো কত, তার লেন্থ কত, তার উইডথ কত, তার আয়তন কত, তার ভলিউম কত, এগুলোর উপর। তো পরিমাপ যোগ্যতা আসলে অনেক ভাস্ট একটা ব্যাপার, কিন্তু সিম্পল ব্যাপার। এটা দিয়ে আর কথাবার্তা না বললেও হয়তো বা আপনারা বুঝতে পারবেন। আই হোপ আই ক্যান গেট মাই পয়েন্ট অ্যাক্রস যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝতেছি, পরিমাপযোগ্য যা আছে, মেজারেবল যা আছে, তাদেরকে আমরা আসলে ভৌত রাশি বলি। আপনাদের হয়তো বা এরকম সংজ্ঞা লিখতে হতে পারে যে কাদেরকে ভৌত রাশি বলা হয়, পরিমাপযোগ্য, ভৌত জগতে যা যা মাপা যায় পরিমাপযোগ্য আছে, তাদেরকে আমরা ভৌত রাশি বলবো। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা হিসেবে আসতে পারে, ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, এনিওয়েজ, এরপর প্রশ্ন আসে যে রাশি কয় রকম বা ভৌত রাশি কয় প্রকার। কয় প্রকার, আচ্ছা, কয় বানানটা হয়তো বা খুব ভালো হয় নাই লিখতে। রাশি কয় প্রকার, এটা করের মতো দেখাচ্ছে হয়তো বা, বাট এটা আসলে কয়। ঠিক আছে, রাশি কয় প্রকার। আহারে, এখন আরো কর হয়ে গেছে। আচ্ছা, সো সরি অ্যাবাউট দিস, আমার হাতের লেখা খুবই খারাপ। এই প্রথম বলে আমি হচ্ছে কি একটু সময় নিলাম, বাট পরবর্তীতে বুঝে নিন। তো রাশি কয় প্রকার, এই প্রশ্নটা যদি আমাদেরকে কেউ করে, উত্তর আসা উচিত অবশ্যই 2 প্রকার। তাই না? রাশি কয় প্রকার? রাশি 2 প্রকার। কিন্তু কি কি যখন প্রশ্ন করবো যে রাশি কয় প্রকার, খুব ভালো কথা। এখন যদি প্রশ্ন করি যে কয় প্রকার, ভালো কথা, কি কি? এখন এই প্রশ্নের উত্তরে যেহেতু আমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়তেছি, তো প্রথমেই অনেকে বলবে যে ভাইয়া একটা ভেক্টর আর একটা স্কেলার, রাশি 2 রকম, একটা ভেক্টর একটা স্কেলার। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিছুটা হচ্ছে যখন আমরা জিজ্ঞেস করছি রাশি কয় প্রকার, উইদাউট কনটেক্সট, আমরা কিন্তু কোনো কনটেক্সট দিচ্ছি না। আমরা বলতেছি রাশি কয় প্রকার এবং প্রশ্নটা করতেছি উইদাউট কনটেক্সট, রাশি কয় প্রকার। তখন উত্তর কখনোই আমরা এটা এক্সপেক্ট করি না আপনি বলবেন রাশি 2 প্রকার, ভেক্টর আর স্কেলার। আমরা তখন এক্সপেক্ট করি আপনি বলবেন ভাইয়া রাশি 2 প্রকার, একটা হচ্ছে গিয়ে মৌলিক রাশি, আর একটা হচ্ছে লব্ধ রাশি। আমরা সবসময় রাশি কয় প্রকার এই প্রশ্নের উত্তরে প্রথমেই এই কথাটা এক্সপেক্ট করি যে মৌলিক রাশি, লব্ধ রাশি। দ্যাট মিনস কোয়ান্টিটিজ আর ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর অফ টু কাইন্ডস। একটা হবে আমাদের জন্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ, আর একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটিজ। এই 2 রকম রাশির কথা আসবে। ঠিক আছে, এবং এই উত্তরটার কারণটাও আমি আপনাদের সামনে ব্যাখ্যা করে দিতে চাই। দেখেন, রাশি কয় প্রকার মানে আমরা যখন এই 2 প্রকারের কথা বলবো, এই 2টা ভাগে ভাগ করার একটা ভিত্তি আছে, একটা বেইস আছে, এবং সেই ভিত্তিটা হচ্ছে নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সি। নির্ভরশীলতা অথবা ডিপেন্ডেন্সি, দ্যাট মিনস আমি যে পরিমাপগুলো করব সেই পরিমাপগুলো একাই 100, নাকি আরো 2-3টা পরিমাপ মিলে আমার একটা নতুন অর্থবহ ভাব প্রকাশ করতে হবে, তার উপর ভিত্তি করে, নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি আসলে কয় রকম? 2 রকম। কি কি? মৌলিক রাশি, লব্ধ রাশি। এটা মাথায় রাখবেন। এবং নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সি কথাটাকে আমি এরকম বেশি হাইলাইট করছি এই কারণে, অনেক ক্ষেত্রে এরকম টাইপের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আপনাদের কলেজে কুইজে আসতে পারে, কলেজের টেস্ট পরীক্ষায়, অথবা কলেজের পরীক্ষায়, অথবা ভর্তি পরীক্ষায়, স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, জিএসটি, এগ্রিকালচার অ্যাডমিশন টেস্ট, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। যদিও মানে আমি প্রিটি শিওর অনেক রকম ইম্পর্টেন্ট জায়গা আছে প্রশ্ন আসার, কিন্তু তাও আমার পার্সপেক্টিভ হচ্ছে যখন ভাই ফিজিক্স পড়তেছি আমরা, ফিজিক্স পড়ার সময় যত দিক থেকে, যত অ্যাঙ্গেল থেকে আসলে জিনিস ইনফরমেশন মাথায় রাখা যায়, তত আমার জন্য মনে হয় জিনিসটা আপনাদের জন্য উত্তম হবে। তার কারণ হচ্ছে ফিজিক্স ভুলে যাওয়া খুব সহজ,
মানে রাশি কয় রকম, মৌলিক রাশি, লব্ধ রাশি, এটা আপনারা পরিমাপ চ্যাপ্টারে বা ভৌত জগৎ চ্যাপ্টারে হয়তো পড়ে আসছে। কিন্তু এই নির্ভরশীলতার উপর ভিত্তি করে এই ছোট্ট একটা লাইন বা ছোট একটা শব্দ যখন আপনি কানেক্ট করে নিচ্ছেন আপনার এই সংজ্ঞা বা প্রকারভেদের মধ্যে, ইনফরমেশনটা আপনার ব্রেনে আরো বেশি স্থায়ী হবে। এবং আমি মনে করি পার্সোনালি, বা আমার এক্সপেরিয়েন্স হয়েছে বাচ্চাদের পড়াতে গিয়ে, যে যত বেশি লেজ জুড়ে দেওয়া যায় ইনফরমেশনের সাথে, তত তার জন্য কনফিউশন অ্যারাইজ হওয়াটা ডিফিকাল্ট। আপনারা তখনই কনফিউজ হবেন যখন আপনার কাছে লেস ইনফরমেটিভ কোন একটা টপিক থেকে প্রশ্ন করা হচ্ছে। ঠিক আছে, এনিওয়েজ, তো ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতার উপর ভিত্তি করে রাশি কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। এখন প্রথম কথা হচ্ছে মৌলিক রাশি কাকে বলে। মৌলিক রাশি কাকে বলে, যেহেতু দেখেন আমরা বলছি যে এই যে মৌলিক এবং লব্ধ রাশি, এই প্রকারভেদটা আমরা করছি কিসের উপর ভিত্তি করে? নির্ভরশীলতার উপর ভিত্তি করে। দ্যাট মিনস মৌলিক রাশি আমি তাদেরকেই বলবো যারা অন্য কারোর উপর নির্ভরশীল না। মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। আমার ইংরেজি বানানগুলো ভুল হতে পারে, আপনারা নিজের একটু প্লিজ ক্রস চেক করে নেবেন। একটা মানুষ কখনোই সবকিছু জানবেন এরকম না, মানুষ মাত্রই ভুল, তো একটু ক্রস চেক করে নেবেন। বাট মৌলিক রাশি কাদেরকে বলবো? যারা স্বয়ং সম্পূর্ণ, যারা নিজেরা, যারা বলতে আসলে আমরা কি বুঝতেছি, যে সকল পরিমাণ, যারা বলতে যে সকল পরিমাণ, হ্যাঁ, নিজেরা স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। বা ইংরেজিতে বললে বলবো যে সকল মেজারমেন্ট, দোজ মেজারমেন্টস হু আর সেলফ সাফিসিয়েন্ট টু বি এক্সপ্রেসড অ্যাজ আ কোয়ান্টিটি। এটা আপনারা একটু কষ্ট করে অবশ্যই নিজেরা যখন ক্লাস করছেন নিজেদের খাতায় নোট করে নিন। আমি যেগুলো লিখছি না, জাস্ট মুখে বলছি, এগুলো নোট করে নিন। যারা বলতে আমরা বলতেছি যে সকল পরিমাণ নিজেরা স্বয়ং সম্পূর্ণ, সেলফ সাফিসিয়েন্ট, তাদেরকে আমরা বলবো হচ্ছে মৌলিক রাশি। এবং সেলফ সাফিসিয়েন্ট মানে কি? যে সকল রাশি বা যারা অন্য রাশির উপর নির্ভর করে না, অন্য রাশির উপর নির্ভর করে না, করে না, তাদেরকেই আমরা বলবো আসলে মৌলিক রাশি। ঠিক আছে, এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, মৌলিক রাশি পৃথিবীতে একদম মানে নির্দিষ্ট কিছু মৌলিক রাশি আছে। ঠিক আছে, এবং এই মৌলিক রাশি কয়টা? দুনিয়াতে 7টা মৌলিক রাশি আছে, 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা 7টা মৌলিক রাশি আছে। এবং এই মৌলিক রাশিগুলো মনে রাখাও খুব সহজ। প্রথমত হচ্ছে 1 নম্বরে যাদেরকে বলবো হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য বা লেন্থ একটা মৌলিক রাশি, এটা আপনারা সবাই জানেন। দ্বিতীয়ত ভর বা মাস একটা মৌলিক রাশি। ওকে, তৃতীয়ত সময়, সময় বানানটা আমার খুব অদ্ভুত হয়ে যাচ্ছিল, দুঃখিত সেজন্য। সময় বা টাইম, এটা একটা মৌলিক রাশি, তাই না? তারপর 4 নম্বরে বলা যায় তাপমাত্রা। তাপমাত্রা একটা মৌলিক রাশি। তাপমাত্রার পটাও কেমন জানি হয়ে যাচ্ছে। এনিওয়েজ, খুবই দুঃখিত, আমি আগেও বলেছি আমার হাতের লেখাটা একটু খারাপ, বুঝে নিন। তাপমাত্রা বা টেম্পারেচার, এটা একটা মৌলিক রাশি। 5 নাম্বার কি? বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ একটা মৌলিক রাশি, বা কারেন্ট ইলেকট্রিসিটি, বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটি বানানটা বোধহয় আমার না টাচ করে নাই, ব্র্যাকেটটা অনেকটা টাচ করে গেছে আমার ফেসিয়াল ইয়েটা। এনিওয়েজ, সো কারেন্ট ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ প্রবাহ একটা মৌলিক রাশি। এবং 6 নাম্বার হচ্ছে দীপন তীব্রতা। দীপন তীব্রতা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে, কনফিউশন থাকে। দীপন তীব্রতা কি জিনিস, এটা আপনারা একটু গুগল করলেই পেয়ে যাবেন। দীপন তীব্রতার ইংরেজি নামটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। এটা একটা মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। লুমিনাস ইন্টেন্সিটি, দ্যাটস আ মৌলিক কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা মৌলিক রাশি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, 7 নাম্বার, সেটা হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ ম্যাটার, অ্যামাউন্ট অফ ম্যাটার। ঠিক আছে, পদার্থের পরিমাপ, এটাও একটা মৌলিক রাশি। এই হচ্ছে টোটাল 7টা মৌলিক রাশি আমাদের দুনিয়াতে আছে বা আমরা বলি। ঠিক আছে, তো এই মৌলিক রাশিগুলো একটু মনে রাখবেন, যেহেতু 7টা মৌলিক রাশি, তার নিচের কোনটি মৌলিক রাশি নয়, এরকম টাইপের মানে প্রশ্ন আসতে পারে কিন্তু পরীক্ষায়। ওকে, আচ্ছা, এনিওয়েজ, তো মৌলিক রাশি যেহেতু আমরা জেনে গেছি, তাহলে 2 নাম্বার যে সংজ্ঞাটা আমাদের কাছে আছে, লব্ধ রাশি কাদেরকে বলবো বা ডিরাইভড কোয়ান্টিটিস কাদেরকে বলবো? লব্ধ রাশি, এটা আপনারা হয়তো বা বুঝতেই পারছেন, আমার হয়তো বা অত ভেঙে বলতে হবে না, বাট তাও একবার বলি, যেহেতু ক্লাস নিচ্ছি সেই খাতিরে আমাকে বলতেই হবে। সো ডিরাইভড কোয়ান্টিটিস বা লব্ধ রাশি কাদেরকে বলবো আমরা?
যারা স্বয়ংসম্পূর্ণ না, অবশ্যই মানে তার মানে যারা হু আর নট সেলফ সাফিসিয়েন্ট, যারা অন্য রাশির উপর নির্ভরশীল, অন্য রাশির অবশ্যই ২ বা ততোধিক, ২ বা ততোধিক, ২ বা ততোধিক বলবো নাকি একাধিক বলবো আসলে শিওর না, বাট ২ বা ততোধিকই বলি। ২ বা যারা অন্য রাশির ২ বা ততোধিক অন্য রাশির উপর নির্ভরশীল, তারাই আসলে আমাদের জন্য লব্ধ রাশি। তো লব্ধ রাশি আসলে অসংখ্য, অসংখ্য লব্ধ রাশি আছে। আমরা চাইলেই যদি মানে নিজেদের প্রয়োজন থাকে তাহলে আমরা চাইলে অনেক রকম লব্ধ রাশি আসলে ক্রিয়েট করতে পারি। তো লব্ধ রাশি আসলে অসংখ্য, এবং একটা উদাহরণ যেমন দিতে পারি লব্ধ রাশির ক্ষেত্রফল, এটা একটা উদাহরণ। তারপর আয়তন, সেটা একটা লব্ধ রাশির উদাহরণ। তারপর দ্রুতি, লব্ধ রাশি, কাজ দ্রুতি আসলে আসে দৈর্ঘ্য এবং সময়ের সংমিশ্রণে দ্রুতি রাশিটা আসে। আরো আসে ত্বরণ, ত্বরণ একটা লব্ধ রাশি, বল একটা লব্ধ রাশি। এরা সবাই আসলে লব্ধ রাশি। ঠিক আছে? এগুলো পাওয়ার জন্য আমাদের বেশ কিছু মৌলিক রাশি, এবং যারা অন্য রাশি বলতে কি, যারা অন্য রাশি মানেই হচ্ছে লব্ধ রাশি সবসময় ২ বা ততোধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল থাকে। লব্ধ রাশি সবসময় ২ বা ততোধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল থাকবে। মানে দ্যাটস obviously given, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এনিওয়েজ, তো মৌলিক রাশি, লব্ধ রাশি এই দুটোই আসতেছে আমাদের নির্ভরশীলতার উপর ভিত্তি করে ভাগ। আরেকটা হচ্ছে রাশি প্রকাশের, রাশি প্রকাশের ধর্ম বা বৈশিষ্ট্যের উপর নির্ভর করবে। বৈশিষ্ট্য এর উপর নির্ভর করে ২ প্রকার। আমি কিভাবে একটা রাশিকে প্রকাশ করছি, সেই প্রকাশের ধর্মটা কি, প্রকাশের বৈশিষ্ট্য কি, ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সপ্রেশন বলতে পারি আমরা। ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সপ্রেশন, রাশি প্রকাশের এক্সপ্রেশনের উপর ভিত্তি করে, ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সপ্রেশনের উপর ভিত্তি করে রাশি ২ প্রকার। এক হচ্ছে ভেক্টর রাশি, আর দ্বিতীয়ত হচ্ছে স্কেলার রাশি। তার মানে আমরা এই যে ভেক্টর চ্যাপ্টারটা পড়ব, এই ভেক্টর চ্যাপ্টারটা আসলে ভেক্টর রাশি নিয়ে, এবং ভেক্টর রাশিগুলো এই ভেক্টর আর স্কেলার রাশি যে ভাগটা এসেছে কিভাবে এসেছে বা কিসের উপর ভিত্তি করে এসেছে, রাশি প্রকাশের ধর্ম বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এসেছে, বা ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সপ্রেশন তার উপর ভিত্তি করে এসেছে। এখন ভেক্টর রাশি কাকে বলে, এই 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 পার্সপেক্টিভে যদি আমরা যেতে চাই, আপনারা সবাই জানেন যে সকল রাশির মান আছে বা ম্যাগনিটিউড আছে ইংরেজিতে বললে, এবং যে সকল রাশির দিক প্রয়োজন হয় পূর্ণরূপে প্রকাশ করতে বা ডিরেকশন লাগে, তাদেরকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। এই ভেক্টর রাশি কাদেরকে বলা হয় তার উপর, মানে এই মান আর দিকের পাশাপাশি ইন্ডিয়ান এডটেক যারা চালান, বা ইন্ডিয়ান এডটেকের বিভিন্ন রকম লেকচারও আপনারা দেখবেন, যারা যারা দেখেছেন তারা হয়তো জানেন, এবং সেখান থেকে আসলে এই ব্যাপারটা আমার মনে হয় এই কথাটা বলা উচিত, যে ভেক্টর রাশি হওয়ার জন্য শুধুমাত্র মান আর দিকই এনাফ না, রাদার আরো একটা ইম্পর্টেন্ট নোটেশন এখানে আসা উচিত, সেটা হচ্ছে ভেক্টর যোগের সূত্রসমূহ মেনে চলবে। যে সকল রাশি ভেক্টর যোগের সূত্র মেনে চলবে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো, এবং এই ইনফরমেশনটা ভেক্টর যোগের সূত্র মেনে চলবে, এটাকে আমরা একটা লিটমাস টেস্ট হিসেবে ধরতে পারি। বুঝতে পারছেন, যে কোন একটা রাশি কেউ যদি প্রশ্ন করে যেটা ভেক্টর না স্কেলার হবে, তো তখন যদি আমরা কনফিউশন থাকি, তো এটা একটা লিটমাস টেস্ট হইতে পারে আমার মতে। এনিওয়েজ, আর স্কেলার রাশি কাদেরকে বলবো, স্কেলার রাশি খুবই মানে জিনিসটা খুবই আসলে সিম্পল হয়ে যায় তখন, যাদের মান অবশ্যই আছে, মান বা ম্যাগনিটিউড অবশ্যই থাকবে, তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো, কিন্তু তাদের প্রকাশ করার জন্য দিক প্রয়োজন নেই। নো নিড, দিক প্রয়োগ না, দিক প্রয়োজন নেই। ঠিক আছে, দিকের কোনো প্রয়োজন নেই। নো নিড অফ আ এক্সপ্রেশন অফ দ্য ডিরেকশন আর কি। সো ডিরেকশন নট নেসেসারি, ডিরেকশন নট নেসেসারি। দেখেন, আমি কিন্তু বলছি না যে দিক নাই, আমরা বলছি দিক নট নেসেসারি,
তাদেরকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। এবং এই ৩ নাম্বার যে শর্তটা, যেটা আমি স্কেলারের সাথে ভেক্টরের কাউন্টার করে বলতে মানে মানে কি বলবো, একটা সিমেট্রি রাখার জন্য বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে সাধারণ বীজগণিত ফলো করে। সাধারণ বীজগণিত মেনে চলে। যে সকল রাশি সাধারণ বীজগণিত মেনে চলে তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। ঠিক আছে? সো ভেক্টর রাশি কাদেরকে বলছি? মান আছে, দিক আছে এবং ভেক্টর যোগের সূত্রসমূহ মেনে চলছে। স্কেলার রাশি কাদেরকে বলছি? মান আছে, দিকের প্রয়োজন নেই এবং সাধারণ বীজগণিত মেনে চলে, তাদেরকে আমরা স্কেলার রাশি বলছি। এভাবে কিন্তু আমরা আসলে ভেক্টর এবং স্কেলারের মধ্যে আসলে একটা কি বলবো, মানে ইয়ে করে ফেলতে পারি, ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারি। ঠিক আছে? এনিওয়েজ, তো যখন আমরা ভেক্টর রাশির কথা বলছি যে মান আছে, দিক আছে এবং ভেক্টর যোগের সূত্র নিয়ম মেনে চলবে, দেখুন শুধুমাত্র যে যোগের ক্ষেত্রেই আমার ভেক্টর যোগের নিয়ম মানে আলাদা হবে ব্যাপারটা এরকম নেই। ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর যোগ বলেন, ভেক্টর গুণ বলেন, ভেক্টর অ্যালজেব্রা বলেন এবং মানে ভেক্টর ক্যালকুলাস বলে একটা পার্ট আছে। ঠিক আছে? এই ব্যাপারগুলো কিন্তু চলে আসে। ভেক্টর রাশিগুলোর নিয়ে যখন আমরা কথা বলবো, একে তো আমাদের অবশ্যই মান, দিক এবং ভেক্টর যুগের আলাদা সূত্র আছে। সিমিলারলি ভেক্টর রাশি আরো কিছু এরকম যে বৈশিষ্ট্য, যেমন পরিবর্তনের ক্ষেত্রে রাশি যখন আমার পরিবর্তন করতে হবে, পরিবর্তনের ক্ষেত্রে আপনারা যেহেতু বুঝতে পারতেছেন ভেক্টর রাশির মান আছে এবং ভেক্টর রাশির দিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র মান অথবা শুধুমাত্র দিক, শুধুমাত্র মান পরিবর্তন অথবা শুধুমাত্র দিক পরিবর্তন, অথবা মান ও দিক উভয়ের পরিবর্তন। সো জাস্ট ম্যাগনিটিউড চেঞ্জ অথবা ডিরেকশন চেঞ্জ, চেঞ্জ ইন ম্যাগনিটিউড, চেঞ্জ ইন ম্যাগনিটিউড অথবা চেঞ্জ ইন ডাইরেকশন অথবা চেঞ্জ ইন বোথ, রাইট? চেঞ্জ ইন ম্যাগনিটিউড, চেঞ্জ ইন ডিরেকশন অথবা চেঞ্জ ইন বোথ instigates a change in vector quantities. মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তন ভেক্টর রাশির পরিবর্তন নির্দেশ করে, ভেক্টর রাশির পরিবর্তন ঘটায়, নির্দেশ করে বলার থেকে পরিবর্তন ঘটায়, ইনস্টিগেশন তো, সো পরিবর্তন ঘটায় এটা বলতে পারি। এটা কিন্তু ভেক্টর রাশি একটা ধর্ম যে মানের পরিবর্তন অথবা দিকের পরিবর্তনের ক্ষেত্রে আমরা ভেক্টর রাশি বলবো। ওকে, খুব ভালো কথা। আর কি আছে? আর হচ্ছে গিয়ে মানে ভেক্টরের গুণ, এটা স্পেশাল নিয়ম, কিছু স্পেশাল নিয়ম থাকে এবং এই নিয়মগুলো আমরা বলবো, স্পেশাল রুল বা স্পেশাল নিয়ম মেনে চলে, এগুলো আমরা বলবো এই চ্যাপ্টারের শেষে। ইনফ্যাক্ট শুধুমাত্র তাই না, ভেক্টরের গুণ না, ভেক্টর ক্যালকুলাসও ডিফারেন্ট। ভেক্টর ক্যালকুলাসটাও আমাদের জন্য একটু স্লাইটলি ডিফারেন্ট, এটাও স্পেশাল রুলস মেনেই হবে। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো আসলে আমার ভেক্টর রাশির মধ্যে খুবই খুবই প্রিডমিনেন্ট, এটা মাথায় রাখবো আমরা। এনিওয়েজ, তো ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের যেই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, স্কেলার রাশির ক্ষেত্রে আমরা কিছু পার্থক্যকারী ব্যাপার-স্যাপার এখানে পেয়ে যাচ্ছি কিন্তু খুব ইজিলি, এটা আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এখন অনেকে বলতে পারেন যে ভেক্টরের ক্লাসে আমরা আ সূত্র, অঙ্কে না গিয়ে এত থিওরিটিক্যাল কথাবার্তা কেন বলছি? প্রথমত আমি চাই আমার এই ক্লাসগুলো শুধুমাত্র তাদের জন্যই না যারা একদম টপ নচ স্টুডেন্ট, যারা সবকিছু পারেন এবং বোঝেন। এই ক্লাসগুলো তাদের কাছেও যাক যারা আসলে হয়তোবা অত ক্লিয়ারলি থিওরি পড়েননি বা পড়তে চান বা বুঝতে চান বা জিনিসপত্রগুলো খেয়াল রাখতে চান কিন্তু কেউ তাদেরকে আসলে ভাবে দেখায়নি, তাদের জন্য। বা একদম যারা আসলে খুব সহজে একটা ক্লাস দেখেই তারা চান যে তারা টপিক গুলো ক্লিয়ার করবেন বা কোন কোন থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো চোখে রাখতে হবে, মাথায় রাখতে হবে, সেগুলো বুঝতে চান, তাদের জন্যই আমি এই ক্লাসগুলো নেওয়া শুরু করলাম আসলে। তো এই জন্য অনেকের কাছে এগুলো বোরিং লাগতে পারে, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ ফাস্ট ফরওয়ার্ড করে বা স্কিপ করে করে আপনারা যেই জায়গায় নিজেদের জন্য ভ্যালু অ্যাডিশন হচ্ছে বলে মনে করেন সেই জায়গায় চলে যান। আর আনলেস যদি আপনি মনে করেন যে না আপনি এইসব ডিটেলস জানতে চান, আমার মতে আপনার জানা প্রয়োজন। জানা প্রয়োজন এই কারণেই, কারণ যত বেশি আপনার মধ্যে এই ইনফরমেশন গুলো আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনি চিন্তা করা শিখবেন, আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তত বাড়বে, প্লাস আপনার জন্য পরীক্ষায়ও আসলে একটা এক্সট্রা এজ আপনি পাবেন আশা করি। এনিওয়েজ,
তো ভেক্টর রাশি নিয়ে আসলে অনেক কথাবার্তা বলছি। এখন ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি? সাইন্স অফ ভেক্টর, সাইন্স অফ ভেক্টর অথবা ভেক্টরের চিহ্ন। ভেক্টর এর চিহ্ন কিভাবে আমি দেখে চিনবো? চিহ্ন বলতে মানে কিভাবে দেখে চিনবো যে একটা রাশি ভেক্টর রাশি? যেমন যদি বলি পি একটা ভেক্টর রাশি, তাহলে পি এর উপর আমি অবশ্যই কি করবো? এরকম একটা অ্যারো সাইন দিব। সাধারণত আমরা এই অ্যারো সাইন দিয়ে আসলে ভেক্টরকে প্রকাশ করি, কিন্তু আরো ওয়েজ আছে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য। আরো অনেক রকম ওয়ে, অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে আমরা পি বার উপরে একটা চিহ্ন দিয়েও আমরা এটাকে প্রকাশ করতে পারি, অথবা পি এর নিচে একটা ড্যাশ দিয়েও আমরা মানে ভেক্টরকে প্রকাশ করতে পারি। এটা বইয়ে লেখা আছে, আপনারা সেলোসারের বইটা খুললেই দ্বিতীয় বা তৃতীয় পেজে পেয়ে যাবেন। অথবা কোনো কোনো জায়গায় এরকম বলা মানে বোল্ড করে লিখলেও আসলে ওটাকে ভেক্টর হিসেবে ধরা হয়। ঠিক আছে? তো অনেকভাবেই আমরা আসলে লিখে অক্ষর দ্বারা ভেক্টরকে প্রকাশ করি। এটা হচ্ছে গিয়ে আরো আমরা আরেক রকম প্রকাশ দেখবো কিছু কিছু ক্ষেত্রে। যেমন যদি একক ভেক্টর হয়, তাহলে আমরা পি এর উপর একটা ক্যাপ দিয়েও এটাকে ভেক্টর হিসেবে প্রকাশ করতে পারি আসলে। বুঝতে পারছেন? আর যদি আমরা সেই ভেক্টরের মান মানে শুধুমাত্র ভেক্টরের মান প্রকাশ করতে চাই, তাহলে আমরা মডুলাস সাইন দিয়ে বলতে পারি এটা হচ্ছে গিয়ে পি, এটা পি ভেক্টরের মান, পি ভেক্টরের মান বোঝায়। এরকম করে যদি কখনো লেখা হয়, সেটা আসলে পি ভেক্টরের মানকে বোঝাবে মডুলাস দিয়ে। আর আদারওয়াইজ এটা পুরোপুরি ভেক্টর হিসেবেই থাকবে আরকি। আচ্ছা। এটা হচ্ছে আমরা যখন লিখে প্রকাশ করব। একটা জিনিস মাথায় রাখবেন যে ভেক্টর এরা খুবই জিওমেট্রিক ইন নেচার। বুঝতে পারছেন? খুবই জ্যামিতিক, জিওমেট্রিক ইন নেচার। তার মানে ভেক্টর রাশি মানেই হচ্ছে জ্যামিতির অবশ্যই একটা টাচ থাকবে। তো জ্যামিতিক টাচ থাকবে মানে এখানে তার মানে আমার কোনো একটা শেপ আসতে হবে, বা কোনো না কোনো জ্যামিতিক ওয়েতে আমরা আসলে প্রকাশ করব। তো সাধারণত আমরা যখন জ্যামিতিকভাবে ভেক্টরকে প্রকাশ করি, একটা সরল রেখা দ্বারা প্রকাশ করি। জ্যামিতিকভাবে ভেক্টরকে প্রকাশ করতে গেলে আমরা কিভাবে প্রকাশ করি? একটা সরল রেখা দ্বারা সেই ভেক্টরকে প্রকাশ করি, এবং এই সরল রেখাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি। সেই নামটা হচ্ছে ধারক রেখা। ধারক রেখাকে ইংরেজিতে আমরা বলি সাপোর্ট লাইন। ঠিক আছে? যখন আমরা জিওমেট্রিক্যালি একটা ভেক্টর রাশিকে প্রকাশ করব, তখন একটা ধারক রেখা বা সাপোর্ট লাইনের মাধ্যমে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব। ফর এক্সাম্পল, মনে করেন কোন একটা ভেক্টর আমার কাছে আছে, বা আমি একটা ভেক্টরের কথা বলতে চাই। ধরি পি এর, পি একটা ভেক্টর এবং পি এর আদিবিন্দু এ। কোন একটা গিভেন কেসে ধরে নেন পি আদিবিন্দু এ এবং শেষ বিন্দু বি। আদিবিন্দু এ শেষ বিন্দু মি মানে বি, এই কথাটার মানে কি? মানে হচ্ছে কোন একটা ফ্রেম অফ রেফারেন্স, যেমন এই যে এই বোর্ডটা বা এই ট্যাবলেটটা যেটা আমি লিখছি, সেখানে মনে করেন কোন একটা জায়গায় একটা এ বিন্দু আছে এবং আরেকটা জায়গায় একটা বি বিন্দু আছে। আমরা যখন বলছি ধরি পি এর আদিবিন্দু এ এবং শেষ বিন্দু বি, দ্যাট মিনস আমরা যে ভেক্টরটা নিয়ে কথা বলবো, সেই ভেক্টরটা এ থেকে শুরু হয়ে বি পর্যন্ত যাবে। তাহলে এ থেকে বি পর্যন্ত আমি একটা স্ট্রেট লাইন ড্র করবো এবং একটা অ্যারো সাইন দিয়ে দিব। অ্যারোটা থেকে কোথায় হবে? আদি থেকে শেষের দিকে। তো এই আদি থেকে শেষের দিকে অ্যারো দিয়ে দিলে আমার যে ভেক্টরটা আসবে সেটাই পি ভেক্টর, এবং আমরা তখন বলতে পারবো ভেক্টর পি ইজ ইকুয়ালস টু ভেক্টর এবি, যেখানে এবি হলো পি এর ধারক রেখা, যেখানে এবি হলো পি এর ধারক রেখা। অর আমি যদি ইংরেজিতে বলি এবি ইজ দি সাপোর্ট অফ ভেক্টর পি, অফ ভেক্টর পি, যেভাবে বলি না কেন। বুঝতে পারছেন? সো দিস ইজ হাউ আমরা জিওমেট্রিক্যালি একটা ভেক্টরকে আপনাদের সামনে প্রকাশ করব বা উপস্থাপন করব। এনিওয়েজ, তো এই হচ্ছে গিয়ে আমাদের ভেক্টরের একদম ইনিশিয়াল কথাবার্তা। যে ভেক্টর রাশি কাকে বলে, ভেক্টর রাশির আমাদের প্রকাশ কিভাবে করব, ভেক্টর রাশিকে কিভাবে দেখাবো, উপস্থাপন করব। জিনিসপত্রগুলো খুবই সিম্পল, এবং এইটুকুর উপর ভিত্তি করে আপনারা কিন্তু চাইলে আসলে এখান এইখান পর্যন্ত বেশ কিছু জিনিসের কি বলবো প্রশ্ন আসার মতো জায়গা আপনারা চাইলে আইডেন্টিফাই করতে পারেন। যেমন আমি অ্যাটলিস্ট যেমন বলতে পারি, যেহেতু আমরা রাশি থেকে শুরু করেছি, তো রাশি কাকে বলে একটা প্রশ্ন হতে পারে। এক নাম্বার প্রশ্ন হতে পারে রাশি কাকে বলে, অথবা ভৌত রাশি কাকে বলে, হোয়াট আর ফিজিক্যাল কোয়ান্টিটিস, ভৌত রাশি কাকে বলে। এইটা একটা প্রশ্ন যেরকম হইতেই পারে, তাই না? তারপর মৌলিক রাশি কয় রকম, কয় প্রকার, এটা একটা প্রশ্ন হতে পারে, তাই না?
তারপর প্রশ্ন হতে পারে যে মৌলিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? আরো এরকম প্রশ্ন কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি, তাই না? তারপর আমরা আরো প্রশ্ন করতে পারি যে পার্থক্য, মৌলিক রাশি মানে পার্থক্য নিয়েও প্রশ্ন হতে পারে। বিভিন্ন রকম পার্থক্য, যেমন মৌলিক রাশি লব্ধ রাশির মধ্যে পার্থক্য, ভেক্টর রাশি স্কেলার রাশির মধ্যে পার্থক্য, এরকম বেশ কিছু প্রশ্ন কিন্তু আসলে আমাদের এইটুকু আলোচনার মধ্য থেকে আসতে পারে, যেগুলো মানে সিকিউ পরীক্ষায়, সৃজনশীল পরীক্ষায় ক খ সাধারণত ক এবং খ এখানে 1 নাম্বার থাকে, খতে 2 নাম্বার থাকে, এরকম টাইপের প্রশ্ন হতে পারে, অথবা এমসিকিউর জন্য তো এরকম প্রশ্ন আসতেই পারে, তাই না? এবং এমসিকিউ তো আমাদের অ্যাডমিশন টেস্টেও আসে এবং মানে সাধারণ টেস্টেও আসে। তো এই প্রশ্নগুলো আপনারা একটু অবশ্যই, আমি যেটা বলেছি রেফারেন্স বই, লেকচার পাবলিকেশনের সেলুসারের বই, সেই বইটা দেখে আপনারা নিজেরা একটু শিখবেন। এবং আজকের এই ক্লাস এতটুকু পর্যন্ত, এই আধা ঘন্টার ক্লাস পর্যন্ত আমি চেষ্টা করব খুবই অল্প অল্প করে ক্লাসগুলো আপনাদের সামনে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য, এবং প্রতিটা ক্লাস শেষে কিছু কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। যেমন আজকের দিনের অ্যাসাইনমেন্ট হবে আপনাদের জন্য, এই যে আমরা যতটুকু পর্যন্ত পড়লাম সেই পর্যন্ত যতগুলো এরকম সিকিউ টাইপের প্রশ্ন আসতে পারে, অ্যাসাইনমেন্ট হচ্ছে যতগুলো সিকিউ টাইপের প্রশ্ন আসতে পারে, এটা আপনারা নিজেরা ব্রেইন স্টর্ম করেন। যারা এই ক্লাসটা দেখছেন তাদেরকে বলছি, আপনারা এই সিকিউ গুলোকে নিজেরা ব্রেইন স্টর্ম করেন এবং ব্রেইন স্টর্ম করে আমাদের সামনে একটু কষ্ট করে উপস্থাপন করেন। উপস্থাপন করেন বলতে আমি বলবো আপনারা নিজেরা লিখেন, লিখে সেটা ছবি তুলে পিডিএফ বানান, পিডিএফ বানিয়ে আমাদেরকে মেইল করবেন। মেইল করার ঠিকানাটা আমি আপনাদের ক্লাস এখানে লিখে দিচ্ছি। আমার নাম নাহিয়ান @ আমাদের পেজ বা চ্যানেলের নাম thephysicsguy.net। এই ঠিকানায় আপনারা আমাদেরকে মেইল করবেন উইথ দ্য সাবজেক্ট অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? উইথ দ্য সাবজেক্ট অ্যাসাইনমেন্ট এটা লিখে আপনারা আমাকে মেইল করেন। আমি ফিরতি মেইলে আপনাদেরকে ওটা চেক করে, খাতাটা চেক করে একটা ইভ্যালুয়েশন দিয়ে দিব যে আসলে অ্যান্সার গুলো কিরকম হওয়া উচিত বা না হওয়া উচিত, ঠিক আছে? আর আর কোনো কোয়েশ্চেন যদি থাকে আপনাদের, সেগুলো আপনারা আমাকে মেইল করতে পারেন, অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে এই প্রশ্নগুলো আপনাদের মধ্যে আছে। এনিওয়েজ, আজকের ক্লাসটা এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা রাখবো। আশা করি আপনারা এইটুকু পর্যন্ত কোনো কনফিউশন নাই। যদি কোনো কনফিউশন থাকে আমাদেরকে মেইলে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ক্লাসগুলো অবশ্যই আমাদের সাথে টিউন থাকবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব খুব জলদি আপনাদের সামনে এই চ্যাপ্টারটা শেষ করে পরবর্তী ক্লাসগুলো আনলক করার জন্য, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।